আচ্ছা, এই স্ট্রাকচার ইজ এ কালেকশন অফ ভেরিয়েবলস অফ ডিফারেন্ট ডাটা টাইপস অ্যান্ড মেম্বার ফাংশনস আন্ডার এ সিঙ্গেল নেম। স্ট্রাকচার হচ্ছে কি অনেকগুলো ভেরিয়েবলকে একসাথে রাখা হচ্ছে, কালেকশন অফ ভেরিয়েবলস লাইক এর মতো আর কি, অনেকগুলো ভেরিয়েবলকে একসাথে রাখা হচ্ছে, কালেকশন ভেরিয়েবলস অফ ডিফারেন্ট ডাটা টাইপস, বাট ডাটা টাইপগুলো ডিফারেন্ট হবে। আমরা কি করতাম, এর মধ্যে কি হয়, ইন্ট লিখে একই রকম টাইপের ডাটা রাখতেছি আমি, বাট একটা ডাটা টাইপ কিন্তু একটাই, ডাটা টাইপ একটা বাট ভেরিয়েবল অনেক। এখানে ভেরিয়েবলও ভিন্ন আবার ডাটা টাইপও ভিন্ন। মানে ধরেন যে আমি একসাথে ইন্ট, ফ্লোট, ডাবল এই সবগুলো জিনিস একসাথে রাখতে পারতেছি, এই ধরনের জিনিসকে বলা হয় স্ট্রাক্ট। সো এই স্ট্রাকচার ইজ এ কালেকশন অফ ভেরিয়েবলস অফ ডিফারেন্ট ডাটা টাইপস অ্যান্ড মেম্বার ফাংশনস আন্ডার এ সিঙ্গেল নেম। তো আমি বললাম যে মাসুদের আন্ডারে হচ্ছে কি আরও 3 জন আছে, বাট 3 জন 3 রকম, মাসুদের মতো না। লাইক মনে করেন যে 7 ব্যাচের মিমের আন্ডারে হচ্ছে মাসুদ আছে, ইমন আছে, তো মনে করেন 13 ব্যাচের কেউ আছে। তো মিম হচ্ছে একরকম, এ হচ্ছে আরেক রকম, ও হচ্ছে আরেক রকম, 3 জন 3 রকম, বাট 3 জনই একই সাথে মনে করেন প্রজেক্ট করতেছে, একই প্রজেক্টের আন্ডারে আছে। এইটাকে বলা হয় স্ট্রাকচার। সো এই স্ট্রাকচার ইজ এ কালেকশন অফ ভেরিয়েবলস অফ ডিফারেন্ট ডাটা টাইপস অ্যান্ড মেম্বার ফাংশনস আন্ডার এ সিঙ্গেল নেম। It is similar to a class as both hold a collection of data, different data types. ভালো কথা। So suppose you want to store some information about a person, their first name, last name, age, salary. So আগে কি হতো, শুধু নাম রাখার জন্য আমি একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করলাম, আমি এইজের জন্য ইন্টিজার ডিক্লেয়ার করলাম, স্যালারির জন্য আরেকটা ইন্টিজার বা ফ্লোট ডিক্লেয়ার করলাম। তা না করে এই যে আমি এইজ নিলাম, স্যালারি নিলাম, নাম, ফার্স্ট নাম নিলাম, লাস্ট নাম নিলাম, ফোন নাম্বার নিলাম, এই সবগুলোই তো কোনো না কোনো ডাটা টাইপের আন্ডারে থাকতেছে। ডাটা টাইপের ধরন ভিন্ন, বাট সবগুলোকে আমি একই নামের আন্ডারে রাখতেছি, একই জায়গাতে রাখতেছি। এখানে লাল কালারের বেঞ্চও আছে, কালো কালারের বেঞ্চও আছে, সবগুলা কি আমি একই ক্লাসে রাখতেছি। তো সাপোজ ইউ ওয়ান্ট টু স্টোর সাম ইনফরমেশন অ্যাবাউট এ পারসন, দেয়ার ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ অ্যান্ড স্যালারি। সো ইউ ক্যান ইজিলি ক্রিয়েট, সবাই দেখতে পাচ্ছেন না এই বোর্ডে, এটা কোনো ঝামেলা হচ্ছে? আচ্ছা, সো ইউ ক্যান ইজিলি ক্রিয়েট ডিফারেন্ট ভেরিয়েবলস, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, স্যালারি টু স্টোর দ্য ইনফরমেশন সেপারেটলি। আপনি ডিফারেন্ট ভেরিয়েবল ডিফারেন্টভাবে ক্রিয়েট করেন, একই জায়গায় রাখা যাচ্ছে। However, in the future you might want to store information about multiple people. So একই সাথে আপনি মাল্টিপল পিপলের ইনফরমেশনও একসাথে রাখতে পারবেন। Now you would need to create different variables for, আচ্ছা আমি ডাইরেক্ট করে চলে যাই। মনে করেন পার্সন হচ্ছে কি আমার নামটা, দেখেন একটা জায়গার আন্ডারে আমি একটা স্ট্রিং রাখছি, একটা ইন্ট রাখছি, একটা ফ্লোট রাখছি, এই 3টা জিনিস আমি একই জিনিসের আন্ডারে রাখছি। এটা আপনাদের সিতে দেখানো হয়েছিল কখনো? না, মানে জাস্ট স্ট্রাক্ট দেখানো হয়েছিল। আমি তো মনে দেখাইছিলাম, কাদের জানি। আচ্ছা, আমার আন্ডার যে ছিলাম তাদেরকে একটু দেখাইছিলাম। এটা আরেকবার রিক্রিয়েট বা দেখাচ্ছি হচ্ছে এই জন্য যে এটা অংশ, অংশ আমাদের ডাটা স্ট্রাকচারের অংশ। আচ্ছা, সো কীভাবে দেওয়া হয়, স্ট্রাক্ট নামে একটা ওয়ার্ড আর কি, এইটা হচ্ছে কি আমাদের বিল্ট ইন ফাংশন। এটা দিয়ে আমি হচ্ছে এই যে আমাদের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম। এই ভেরিয়েবল আন্ডারে হচ্ছে কি, অর্থাৎ আমি যখন পার্সনকে নিয়ে কোনোভাবে কাজ করি, পার্সনকে নিয়ে কল করলে এই সবগুলো জিনিসই হচ্ছে কি একাই এসে পড়বে। ঠিক আছে? সো এখন যদি আপনি উপরে দেখেন তাহলে আপনি লাইনগুলো বুঝবেন। সেটা হচ্ছে কি যে you can visualize how big and messy the code would look. Additionally, as there is no relation between the variables, it would be a daunting task to manage. So মানে বিষয়টা হচ্ছে কি যে যেহেতু আমার যখন কাজ তখনকার জন্য এক এক সময় এক এক রকম ভ্যারিয়েবল আমার ডিক্লেয়ার করার প্রয়োজন পড়ে, এক এক রকম ডাটা টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন পড়ে। এজন্য আমি চাচ্ছি কি যে সবগুলোকে যদি আমি একত্রে এক জায়গাতে রাখতে পারি তাহলে আমার জন্য খুঁজে বের করা সুবিধা হবে। একজন পার্সন, তার নেম, তার এজ, তার স্যালারি, তার বা আপনাদের কোর্স নেম, কোন কোর্সে আছেন, আপনাদের রেজাল্ট, সবগুলো যদি আমি একই ভ্যারিয়েবলের আন্ডারে রাখতে পারি তো ওয়াই নট, এটা আরও ইজি হয়ে গেল আমার জন্য। সো এইটাই হচ্ছে কি আমার, এটা হচ্ছে কি দিলে আমাদের স্ট্রাক্ট। সো
A better approach is to have a collection of all related information under a single name such as person. নিচে যেটা দেখলেন লেখা যে পার্সনের আন্ডারে হচ্ছে কি আমি সবগুলো জিনিস রাখতেছি। নাও দ্য কোড লুকস মাচ ক্লিনার, মোর রিডেবল অ্যান্ড এফিশিয়েন্ট অ্যাজ ওয়েল। দিস কালেকশন অফ রিলেটেড ইনফরমেশন আন্ডার এ সিঙ্গেল নেম পার্সন ইজ স্ট্রাকচার। সো পার্সনটাকে হচ্ছে কি আমি স্ট্রাকচার হিসাবে দিচ্ছি। সো স্ট্রাকচার লেখার জন্য আগে একটা স্ট্রাক্ট নামে কিওয়ার্ড দেওয়া লাগে, ডিফাইন্স স্ট্রাকচার টাইপ following an identified name of the structure। যে স্ট্রাক্ট নিলাম, সো স্ট্রাক্ট দেওয়ার পরে তার এই নিচে একটা নাম নিলাম, নাম হচ্ছে পার্সন, আর পার্সন আন্ডারে হচ্ছে এই জিনিসগুলো নিলাম। সো আমি যদি এখন এগুলাকে ইয়া করতে চাই তো অ্যাক্সেস করতে চাই, দেখেন অ্যাক্সেসটা কেমন। প্রথমে আইওস্ট্রিম নিলাম, সব নিলাম, নেওয়ার পরে স্ট্রাকচার নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে কি স্ট্রিং নিয়ে ভেরিয়েবল, একটা স্ট্রিং না একটা ভেরিয়েবল, যেহেতু সবগুলো নাম নিচ্ছি এই জন্য স্ট্রিং নিলাম, ইন্ট ফ্লোট। এখন হচ্ছে কি আমি এগুলোকে কীভাবে প্রিন্ট করব, জাস্ট হ্যাঁ 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 জাস্ট একটা অবজেক্ট নিলাম, অবজেক্ট নিয়ে সেই বা অবজেক্ট নেন বা ভেরিয়েবল যাই নেন না কেন, এখন কিন্তু আমার পার্সনটাই কিন্তু একটা ডেটা টাইপ হিসেবে কাজ করতেছে, স্ট্রাকচার ডেটা টাইপ হিসেবে কাজ করতেছে। ইন্ট একটা ডেটা টাইপ, ফ্লোট একটা ডেটা টাইপ। এখন আমি যখন স্ট্রাক্ট বলে দিছি পার্সন, তখন স্ট্রাক্ট নিজেই হচ্ছে কি একটা ডেটা টাইপ, ডেটা টাইপ। যদি আপনি এটা জাভাতে করতেন তাহলে বলতাম হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করছেন, কিন্তু এখানে অবজেক্ট ক্রিয়েট না করে আমি বললাম এটা নিজে হচ্ছে একটা ডাটা টাইপ। সো পার্সন বলছিলাম, পার্সনের জন্য আমি একটা অবজেক্ট নিলাম P1, দেখছেন? তাহলে ও বিটা কেন দরকার, এগুলো হচ্ছে কি কোর্স প্রিরিকুইজিট দরকার। সো P1 দাম এখন হচ্ছে জাস্ট P1 দিয়ে আমি, কারণ P1 বলার সাথে সাথে এই পার্সনের সব কিছু P1 এ এসে পড়ছে। সো আমি যখন P1 দিয়ে খালি যদি বলি ফার্স্ট নেম, ডাইরেক্ট আমি ফার্স্ট নেমটা আমি যা চাচ্ছি সেটা আমি এখন মানে ইনপুট দিতে পারবো, ওইখানেই রাখবে। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে এখানে আমি লিখলাম, রাখবে হচ্ছে এখানে। আবার আমি যেমন করে P1 আমি কিন্তু সবগুলো সিন নিচ্ছি, তাই না? তো সিন নেম হচ্ছে আমি ইনপুটগুলো নিচ্ছি এবং প্রত্যেকটা জিনিস এখানে রাখতেছে, এরপর আমি জাস্ট ওইগুলোকে আউটপুট করলেই হয়ে যাবে। দেখেন কোডটা দেখাই, তাহলে হচ্ছে কি যে সবগুলো আমি ইনপুট নিচ্ছি সিন দিয়ে P1 ডট ফার্স্ট নেম, P1 ডট লাস্ট নেম, P1 ডট এজ। দেখেন এক P1 দিয়ে কিন্তু সবগুলো হয়ে যাচ্ছে, আলাদা আলাদা করে কিন্তু আর এখানে আমি বলতে হচ্ছে এটা ইন্ট, এটা ফ্লোট, এটা ডাবল। এক P1 সবাইকে কভার করতেছে, একই স্ট্রাকচার P1 সবাইকে কভার করতেছে। এখন জাস্ট ফার্স্ট নেম P1 ডট ফার্স্ট নেম যেটা আমি এইটা খালি প্রিন্ট করে দিলেই কাজ শেষ। বিষয়টা বুঝছি? সো আমি যদি জাস্ট দেখাই কোডটা করে, দেওয়ার মতোই। তো ফার্স্ট নেম যেহেতু আমি স্ট্রিং নিয়েছিলাম, কিছু একটা নাম নেই, মনে করেন নিলাম হচ্ছে মাশরাফি ম্যাশ। লাস্ট নেম নিলাম হচ্ছে মুর্তজা মোট। তারপর এইজ নিলাম মনে করেন 40, স্যালারি নিলাম মনে করেন 50-60 লাখ টাকা নিলাম মনে করেন, আচ্ছা কমাই দিই। এখন দেখেন সো ডিসপ্লে ইনফরমেশন, সবগুলো ইনফরমেশন আমাকে ডিসপ্লে করতেছে। তো এই জিনিসটা অনেক ভালো না? অনেক অনেক আমার ক্লিন কোড করার জন্য অনেক ভালো। তো প্রবলেম সলভিংয়ে ইউজ হোক না হোক, আমার সফটওয়্যার যদি এটা অনেক বেশি ইউজ হবে। এখন আপনার একটা প্রশ্নের আনসার দিতে পারলে মনে হয় যে আমি কী কারণে এই ডাটা স্ট্রাকচারগুলো ইউজ করি। ধর আপনি স্ট্যাক কিউ দেখবেন আরও বিষয়গুলো ক্লিয়ার হবে যে আমি ডাটা স্ট্রাকচারটা ইউজ করার কারণে ডাটাগুলোকে স্ট্রাকচারাল ওয়েতে সাজাচ্ছি। ডাটা স্ট্রাকচার স্ট্যাক করেন, কিউ করেন, লিঙ্ক লিস্ট করেন, স্ট্রাকচার করেন, অ্যারে করেন, পয়েন্টার করেন, এই জিনিসগুলো যত ভালো করে, তারপর ট্রি আছে ট্রি করেন, যেগুলো যত ভালো করে বুঝবেন তত আপনার কোডটা আরও বেশি ক্লিন হবে, আরও বেশি হচ্ছে এফেক্টিভ হবে। এরপরে আরও শিখবেন অপটিমাইজ কেমনে করতে হয়। যখন আপনি অ্যালগরিদমে যাবেন গ্রিডি অ্যাপ্রোচে, তখন আরও শিখবেন যে কেমনে করে আমি কাজ করতে পারি। যাই হোক, তাহলে স্ট্রাকচারটা তো আমরা বুঝতে পারছি। আচ্ছা, member functions in C++ structures. In C++ structures can also have member functions. Member function কি বলতেছি যে these member functions are similar to regular functions but are defined within the scope of structure. আচ্ছা দেখেন বিষয়টা কেমন। তো মানে এইটা
এক জিনিস, এইটার ভিতরে হচ্ছে কি একটা ফাংশনও নেওয়া হয়েছে, মানে এই কোডের মধ্যে একটা ফাংশনও নেওয়া হয়েছে, এটা হচ্ছে মেম্বার ফাংশন বলতেছে। এই ফাংশনটাও এটার ভিতরে, এই ফাংশনের মধ্যে হচ্ছে কি আবার কিছু কাজ করতেছি আমরা। আচ্ছা পুরো কোডটা যদি দেখি, পার্সন নিয়েছিলাম, পার্সন নিয়ে আগের মতো কাজ যা ছিল তাই। তারপরে এই পুরো কাজটা আমি হচ্ছে কি এইখানে আলাদা করে না বলে আমি আগে ফার্স্টে এই যে জিনিসগুলো আমি নিচ্ছি, এই জিনিসগুলোর জন্য আমি আলাদা একটা ফাংশন নিয়ে নিলাম, একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। এই ফাংশনটাকে বলছি মেম্বার ফাংশন। এই মেম্বার ফাংশনের মধ্যে সবগুলো জিনিস আউটপুট একাই দেখাবে। জাস্ট খালি আমি ইনপুট নিয়ে যদি একে কল করি তাহলে হচ্ছে কি আমার আউটপুটগুলো দেখাবে আর কি। তো ইনপুট নিলাম, ইনপুট হচ্ছে কি যা যা ইনপুট নেওয়ার, যেভাবে ইনপুট নেওয়ার ছিল আমরা এর আগের বার ইনপুট নিয়েছিলাম ওভাবে নিচ্ছি ইনপুটটা। দেন ইনপুট নেওয়ার পরে আমি জাস্ট খালি ওই ইনপুটের P1টার সাথে খালি জাস্ট ওই আমাদের মেম্বার ফাংশনটাকে কল করি। আচ্ছা বিষয় আমি আবার একটু বুঝাই বলি। আগের কোডে কি ছিল যে আমি P1 যে নিছি, P1 নেওয়ার পরে তারপরে হচ্ছে কি P1 ডট ফার্স্ট নেম এটাকে আমি সিন করলাম, তারপরে আবার P1 ডট লাস্ট নেম এটাকে সিন করলাম, তারপরে আবার সি আউট হচ্ছে কি এই সিন করলাম হচ্ছে কি যে এজ নিলাম P1 ডট এজ, তারপরে আবার সিন করলাম হচ্ছে কি P1 ডট স্যালারি, হ্যাঁ স্যালারি নিলাম। এগুলো হচ্ছে কি আবার আলাদা আলাদা করে আমরা সি আউট করলাম। তো আমি যদি এই সি আউটের কাহিনীটা, সি আউটপুটের সময় কিন্তু আবার প্রত্যেকটাকে আবার কিন্তু বলতেছে সি আউট হচ্ছে কি P1 ডট এই ফার্স্ট নেম, তারপরে P1 ডট লাস্ট নেম এভাবে কিন্তু আবার শেয়ার করতেছে। আমি যদি এই পুরো জিনিসটা আবার সি আউট না করে, আলাদা আলাদা প্রত্যেকটাকে সি আউট না করে পুরো জিনিসটাকে একটা ফাংশনের ভিতরে রাখি, জাস্ট ফাংশনটা কল করলে যখন P1 দিয়ে জাস্ট এই ফাংশনটাকে কল করে দেবো, সেই ফাংশনটাই হচ্ছে সবগুলো জিনিস আমার আউটপুট দেখাবে। একই কাজ ওর ভাত এইভাবে না খেয়ে এইভাবে খাচ্ছে আর কি। যাই হোক একই কথা, আরও একটু মানে বিষয়টাকে আরও একটু এফেক্টিভ, আরও একটু এলিগেন্ট করতেছে আর কি। হ্যাঁ তো ওটি জাস্ট বলতেছি যে আমরা মেম্বার ফাংশন বলে। মেম্বার ফাংশন হচ্ছে কি পুরো ফাংশনটাই, এটা হচ্ছে কি এই যে মেম্বার ফাংশন টু ডিসপ্লে ইনফরমেশন, জাস্ট কোডটাকে আর একটু ক্লিন করতেছি আর কি, ফাংশন ধরে কল দিচ্ছি, ঠিক আছে। স্ট্রাকচারের ভিতরেই হবে, এটা মানে মেইন ফাংশনের আগে আর কি। আচ্ছা সো ওই যে তাহলে দেখলেনি আমি সিন নেওয়ার পরে আউটপুট আগে নিয়ে রাখছিলাম, খালি P1 ডট এইটাকে কল করছি, তাই ধাপ করে সবগুলো জিনিস আউটপুট এসে পড়বে, ঠিক আছে, আর তেমন কিছুই না। আচ্ছা সো এরপর একটা জিনিস একটু দেখবো, সেটা হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। আচ্ছা পাসিং স্ট্রাকচার টু ফাংশন, মানে স্ট্রাকচারটাকে আমরা হচ্ছে ফাংশনে পাস করব কিভাবে। সো এই স্ট্রাকচার ভেরিয়েবল ক্যান বি পাস টু এ ফাংশন জাস্ট লাইক এনি আদার ভেরিয়েবল। সো একটা স্ট্রাকচার ভেরিয়েবলকেও কিন্তু আমরা ফাংশনের ভিতরে নিতে পারি, কোনো একটা ভেরিয়েবলের মতো করি। সো ফার্স্টে হচ্ছে কি আমরা স্ট্রাকটাকে নিলাম, নেওয়ার পরে ওই ডিসপ্লের মধ্যে মানে ডিসপ্লে ডাটা নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে কি এই লাইনটা পরে বলি। আগে হচ্ছে কি মেন ফাংশনে গেলাম, মেন ফাংশনে যে পার্সন পি মানে যেটা চাচ্ছিলাম, যে পার্সন নামে যাকে ডিক্লেয়ার করে আসছিলাম, সেই পার্সনের জন্য একটা ভেরিয়েবল নিলাম পি নিয়ে তার ভিতরে যে ভ্যালুগুলা মানে যে ভ্যালুগুলো চাচ্ছিলাম আমি, মানে চারটা, হ্যাঁ সিএল ওয়াইজ একটা একটা করে আমি যেভাবে দিব আর কি। আপনি যদি এটা আগে পরে দেন তো কোনো সমস্যা নেই, ডিক্লেয়ার আগে পরে করেন সমস্যা নেই, বাট এটা এখানে যেভাবে দিবেন সেই ওয়াইজ হচ্ছে আউটপুটটা আসবে, এখানে আগে পরে দেন ডাজেন্ট ম্যাটার। তো তারপরে এরপর দেখেন আমি এটাকে ডিসপ্লে করার জন্য কনস্ট পার্সন দিয়ে দিছি। কনস্ট পার্সন এই কথাটার মানে হচ্ছে কি যে কনস্ট্যান্ট, এই ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত থাকবে এই পুরো জিনিসটাই কনস্ট্যান্ট থাকবে পুরো কোডের মধ্যে, আমি যদি চেঞ্জ না করি। বুঝি নাই?
হ্যাঁ, এইটা কনস্ট লেখা মানে হচ্ছে কি যে আমি যদি এর পরবর্তীতে কোনো কিছু না দেখাই বা কোনো কিছু না করি তাইলে হচ্ছে কি এটা ইয়েই থাকবে। যদি কোডগুলো আমরা হাতে করে দেখলে ভালো হতো, কিন্তু পিসিটা খুব একটা কাজের না। তো ল্যাবে ইনশাল্লাহ আমি সবগুলো কোড আবার হাতে করে দেখাবো, একটা একটা করে প্রত্যেকটা জিনিস করে দেখাবো নি। তো কোড করা দেখালে হচ্ছে কি একটা একটা লাইন সামনে আসলে তখন আরও বেশি ইজি হয় আর কি। আবার ওই ঘোড়ার ডিম হ্যাশটা ওঠে না, দেখেন হ্যাশ উঠাতে গেলে সরি ইয়াটা ওঠে না, ওই যে হ্যাশ উঠতে গেলে হচ্ছে ওঠে, কোশ্চেন মার্ক ওঠে। কিবোর্ডটা একটু ঝামেলা হয়ে গেছে, যাই হোক। তো আচ্ছা, সো আমি এই যে ভ্যালুগুলা হচ্ছে কি আমি ডাইরেক্ট এই ভ্যালুগুলাকে এখন হচ্ছে কি এটার মধ্যে পাস করে দিলাম। ভ্যালু আমি ডিক্লেয়ার করছি এইখানে, এই ভ্যালুগুলাকে হচ্ছে কি আমি এই ফাংশনের মধ্যে পাস করে দিলাম, সরি এই যে এই ফাংশনের মধ্যে পাস করে দিলাম। এই পাস করা ফাংশনেও আমি আউটপুট দেখাতে পারবো। যদিও আমার কাছে এই কোডটা খুব বেশি ভালো লাগে না, এটা কোড হিসেবে ঠিক আছে, বাট আমি এর চেয়ে মানে এটা যখন আপনি আরও অনেক বেশি প্রো হয়ে যাবেন তখন এই ধরনের কোডগুলো নিয়ে কাজ করতে সুবিধা। বাট প্রথম দিকে আমার কাছে মনে হয় স্টেপ বাই স্টেপ কাজ করাই ভালো। স্ট্রাকচার জাস্ট আপনাদেরকে রুলটা দেখায় রাখলাম যে এইভাবেও কাজ করা যায়, বাট আমি এই পরীক্ষাতে এইভাবে দিব না। তো আপনাদেরকে যদি কাজ করতে হয় আপনারা এই স্ট্রাকচার যে মেইন রুলসে যে আমরা কাজ করছি ওইভাবে আপনারা কাজ করেন। আচ্ছা, আমি এরপরে যাই, দেখেন এখন আই হোপ এগুলো সব বুঝবেন। So structure is a collection of data items of different data types under a single name. I hope লাইনটা বুঝতে পারতেছেন কি। The individual data items are called members of the structure. So প্রত্যেকটা ডাটা আইটেমকে কি তাদেরকে মেম্বার বলা হয়। The syntax of data definition is structure name, যে কোনো একটা নাম দিলেন, দেওয়ার পরে ডাটা টাইপ দিলেন, মেম্বার ভেরিয়েবল যা যা দিলেন, কাহিনী। A structure definition creates a new data type that is used to declare structure variables. One structure name is declared as a new data type, then variables of that data type can be declared as যে আবার structure data name structure variable, অর্থাৎ ওই যেটা বললাম যে এই স্ট্রাক দিয়ে পারসন পি এইভাবে লেখা যায়। মানে স্ট্রাক নিলাম, স্ট্রাকচার ডাটা টাইপ নিলাম, আবার স্ট্রাকচারের একটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা, মেম্বার ভেরিয়েবলস অফ স্ট্রাকচার আর অ্যাক্সেসড ইউজিং ডট অপারেটর। সো ডট দিয়ে ওই যে বললাম না, ডট দিয়ে কল করলাম, ডট দিয়ে কল করলেই এসে পড়বে। The member of a structure variable can be initialized using the syntax. সো সিনট্যাক্সটা কি, যে মানে সিনট্যাক্স ইউজ করে কাজ করা যায়। যেটা একটু আগে বললাম যে আমি যদি ব্র্যাকেটের মধ্যে ভ্যালু নিয়েও কাজ করি, যে কমা মধ্যে ভ্যালু নিলাম, তাও কিন্তু কাজ করা যায়। হোয়ার ভ্যালু 1 is initialized to the first member, ভ্যালু 2 the second member, so on। একটা করে আমি জাস্ট বুঝাই দিলাম যে আমি যেভাবে ব্র্যাকেটের মধ্যে ভ্যালু নিব, সেই ব্র্যাকেটের ভ্যালুগুলোই উপরে আমি বোঝাবো যে এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, এটা এজ, ওই ওয়াইজ হচ্ছে আমি রাখবো। Copying structure variables, two variables of the same structure type can be copied by using the assignment operator. আচ্ছা, জাস্ট ইকুয়াল করলে মানে অ্যাসাইন করা আর কি, যে এইখানকার ভ্যালুগুলো এখানে এসে পড়তেছে, মানে অ্যাসাইনমেন্ট মানে একটার ভ্যালু একটার মধ্যে কপি হয়ে যাচ্ছে। দুইটা স্ট্রাকচার দুইটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলগুলো একটার ভ্যালু একটার মধ্যে হচ্ছে আমি কপি করতেছি, জাস্ট রেখে দিচ্ছি আর কিছু না, মানে সোয়াপ করতেছি। Two structure variable cannot be compared directly by using the compare operators. ডাবল ইকুয়াল দেওয়া মানে হচ্ছে কি যে দুইটা জিনিস এক, তা না। একটা ইকুয়াল দেওয়া মানে হচ্ছে কি যে এখানে যেগুলো ছিল সেই জিনিসগুলো আমি আবার এখানে রাখতেছি। এটা হচ্ছে ইকুয়াল নট ইকুয়াল। উই মে ডু সো বাই কম্পেয়ারিং ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার মেম্বার্স। আচ্ছা, সো স্ট্রাকচারের মধ্যে আমরা কীভাবে কি মানে এটাকে অ্যাড স্ট্রাকচার বলে এই জন্য যে মানে এইটারটাকে এই জিনিসটাকে হচ্ছে কি আমি এই ওয়েতেও লিখতে পারি, যে স্ট্রাকচার নেম অফ দ্য স্ট্রাকচার ভ্যারিয়েবল, আর ভ্যারিয়েবলের ঠিক কতগুলো জিনিস আমি রাখবো, অর্থাৎ যে জিনিসগুলো আমি নিলাম, নেওয়ার পরে এখানে আমি পার্সনের মধ্যে কতগুলো ভ্যালু নিব। সো যদি আমি ভ্যালুটা ডিক্লেয়ার করে দিই, মনে করেন 100 ডিক্লেয়ার করে দিলাম, সো এটা হচ্ছে কি মানে আমি স্ট্রাকচারকে অ্যারে হিসাবে ইউজ করতে পারি, কিচ্ছু না। স্ট্রাকচার আগে আমি উল্লেখ করলাম, স্ট্রাকচারের নেম দিলাম, স্ট্রাকচার ভ্যারিয়েবল দিলাম,
তারপরে বলি স্ট্রাক্ট দিলাম, তারপরে পার্সন দিলাম, পার্সন একটা ভেরিয়েবল দিলাম পি, এবং স্ট্রাক্ট আর তার নাম দিলাম হচ্ছে মনে করেন স্টুডেন্ট, মানে স্ট্রাকচারের নাম দিলাম স্টুডেন্ট, স্টুডেন্টের ভেরিয়েবল দিলাম এস এর ভ্যালু দিলাম হচ্ছে মনে করেন 50। তো তাহলে কিন্তু স্ট্রাকচারটা অ্যাজ এ অ্যারে হিসেবে কাজ করবে। বুঝছি বিষয়টা? এই ওই একই জিনিস, জাস্ট খালি একটু বুঝায় বলা হয়েছে আর কি। ঠিক আছে, আর এই যে পাস করা, যেটা লাস্টে বললাম যে আমি ভ্যালুকে পাস করতে পারি কিনা। ঠিক আছে, আচ্ছা আমি স্লাইডটা এখনই দিয়ে দিচ্ছি। আগামী ক্লাসে এই যদি আপনারা বৃহস্পতিবার দিন ক্লাস করেন তাহলে আমাকে একটু জানান, নাকি আমি জানাই দেবো। আমাদের এই কাজ শেষ, আমরা এখন আসল জায়গায় ঢুকবো আর কি, মানে শর্টিংয়ে। হ্যাঁ শেষ, আসেন। এখন এই বৃহস্পতিবার দিনে আমাদের টাইম আছে আর কি। হ্যাঁ আসেন, সবাই আসেন। ডাটা স্ট্রাকচার। আচ্ছা এক মিনিট, আচ্ছা এই চারটার উপরে, জাস্ট এই চারটার উপরে একটা ছোট ইয়া নিয়ে আমরা ক্লাস টেস্ট করি আগামী দিন। না এটা হচ্ছে কি, এটার মার্কিং আমি যোগ করবো না, জাস্ট খালি এটা আপনাদের নেওয়ার জন্য। ঠিক আছে, বাবা সবাস।